ফেসবুকে খুবই গুরুত্বপূর্ণ একটা এই যে ফটো কার্ড ভেসে বেড়াচ্ছিল, তো সেটা আমার নজরে পড়লো। বিষয়টা এত গুরুত্বপূর্ণ এবং সবারই জানার দরকার যে ভাবলাম যে বিষয়ে দু চার কথা বলতেই হবে, অর্থাৎ একটা ভিডিওর অবতারণা করতেই হবে। আপনারা কেউ স্কিপ না করে মনোযোগ দিয়ে আপনারা শোনার চেষ্টা করবেন। এবং আপনারা তো জানেন যে আমি জাস্ট বিনোদনের জন্য ভিডিও বানাই না। বিনোদনের জন্য বানাইলে তো আরও কত কিছুই করতে পারতাম, কিন্তু সেদিকে তো আমি যাই না। আমি তো বেসিক্যালি মানে যে কাজ করি, যে একটা ভিডিও বানালাম সেখানে থেকে যেন চিন্তার কিছু খোরাক মানুষ পায়। 2-4-500 বা 2-1000 লোকজন যারাই নাকি আমার ভিডিও দেখে, আমি চেষ্টা করি যে তাদের মস্তিষ্কে একটা ব্রেইন স্টর্মিং করার জন্য। সেটাতে আমি কতটা সফল তা ঠিক জানি না, তবে অনেক ক্ষেত্রে মনে হয় যে কিছুটা সফল বলা যায়। কারণ ওই পরে লোকজন যে কমেন্ট বক্সে যে মন্তব্য করে ওগুলো আমি পড়ি এবং দেখি যে তারা ভালো ভালো চিন্তার উদ্রেককারী মন্তব্য সেখানে পেশ করে। তো যাই হোক, সেটা ভিন্ন কথা। আর অবশ্যই হঠাৎ করে ওই যে দেখলাম যে সাবস্ক্রাইবিং কমে গেছে। তো আপনারা যারা খালি এসে শুনে খানিকটা চলে যান, অনুরোধ করব দয়া করে সাবস্ক্রিপশন করে সাথে থাকবেন, তাহলে আমরা একটু উৎসাহিত হই। আর সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের ধৈর্য এত কম। আমি অ্যানালিটিক্সে দেখছি মানুষজন 3-4 মিনিটের বেশি শোনে না। মানে যে বক্তব্য বিবৃতি দেওয়া হোক না কেন, 3-4 মিনিটের বেশি গড়ে শোনে না, হয়তো 5-6 মিনিট। আমি বুঝলাম না যে এইটা কেন, তাহলে হলোটা কি? সে তো কোনো কিছুই আসলে জানলো না, তাই না? এবং এই জন্যে বর্তমান যুগের মানুষের মধ্যে চিন্তার গভীরতা খুবই কম। অনেকেই কিন্তু অনেক ইনফরমেশন জানে, কিন্তু চিন্তা করতে পারে না, তারা অ্যানালাইজ করতে পারে না। এটা আমার মনে হয় যে মানব জাতির জন্য একটা বিশাল সমস্যা তৈরি করছে, বিশেষ করে যে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলা প্রচুর ইনফরমেশন আপনার মার্কেটে ছাড়ে। কিন্তু আপনি খালি ইনফরমেশন নিলেন, কিন্তু এগুলোর বিশ্লেষণ করতে পারলেন না, তাহলে তো হলো না। তো যাই গিয়ে আসল কথায় আসি, যে ফটো কার্ড যেটা নাকি দেখলাম সেখানে যে লেখা আছে, যে সেটা বলছে মুসলিম অধিবাসীদের প্রত্যাখ্যান করায় পোল্যান্ডের বিরুদ্ধে ইসলামোফোবিক অভিযোগ উঠেছিল। এখন কোনো ধর্ষক চক্র বা হামাসের সমাবেশ না থাকায় দেশটি পশ্চিম ইউরোপের মধ্যে সবচেয়ে নিরাপদ একটা দেশ। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমি দেখছি যে ওই মনে করেন যে 13-14 সালের দিকে যখন ওই যে সিরিয়া ইরাকে যে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করেছিল আবু বকর আল বাগদাদি, এবং তারপর আইএসের কথিত নির্যাতনের অভিযোগে ওখানকার সুন্নি মুসলমানরাই দলে দলে তারা এই পশ্চিম ইউরোপের দিকে ধাবিত হয়। এবং তখন জার্মানির যে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বা মেরকেল, সে তো একেবারে মানবতার প্রতিমূর্তি হয়ে তাদেরকে আশ্রয় দিছিল, তাই না? এবং সেখানকার কিছু লোকজনও কিন্তু একই কাজ করছিল, এবং যার ফলাফল কিন্তু এখন জার্মানি পাচ্ছে। এখন ওই সমস্ত রিফিউজিরা তাদেরকে কিন্তু জার্মানি আশ্রয় দিয়েছিল মানুষ হিসেবে। তারা কোশ্চিনকালেও কল্পনা করে না এদের ধর্ম হলো ইসলাম, এবং এরা মাথার মধ্যে ইসলামিক আদর্শ নিয়েই এখানে ঢুকছে। ওই আইএসের আবু বকর আল বাগদাদি এদের উপরে কী ধরনের অত্যাচার করছিল বা করছিল না এটা ভিন্ন কথা, বাট ওই অজুহাতে তারা ঠিকই ওখান থেকে ভেগে আসছে। বাট আসার সময় তারা কিন্তু আবার ওই আইএসের আদর্শ মাথার মধ্যে নিয়েই ঢুকছে। এবং আমার কাছে মনে হয় এই ঘটনাটাকে বস্তুত এই মুসলমানরা এই দলে দলে মাইগ্রেশন করার জন্য একটা অজুহাত হিসেবে ব্যবহার করেছিল, এছাড়া অন্য কিছু মনে হয় না। এবং যার ফলাফল এই যে জার্মানি পাচ্ছে, তাই না? এবং একই সঙ্গে জার্মানি কেন, এই যে সুইডেন, তারপরে নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, এই বিভিন্ন দেশেই তো এরা আশ্রয় নিয়েছিল। এবং পরবর্তীতে আমরা জানি এখানে নারী ধর্ষণ বেড়ে গেছে, চুরি ছিনতাই রাহাজানি বেড়ে গেছে। তারপরে এই দেশে থেকে এই দেশের খেয়ে, অর্থাৎ এরাই আশ্রয় দিল, এরাই থাকতে দিল, খাইতে দিল, বসতে দিল, আবার এরাই আবার এদের এখানে সন্ত্রাসী আক্রমণ চালায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। সেটা তো খবরে আমরা দেখি। অর্থাৎ ইহুদি নাসারা কাফেরদের মধ্যে বসবাস করে তারা খুব অনুশোচনা প্রাপ্ত হয়। হায় হায় হায়, তাহলে শেষ বিচারে কিয়ামতের মাঠে আল্লাহ কি বিচার করবে? ফেরেশতাদেরকে তো বলবে যে লাঠি দিয়ে এদেরকে জাহান্নামে পাঠায়। এরা কি কারণে মুসলমান দেশ ছেড়ে
এই যে এই ইহুদি নাসারা কাফেরদের দেশে এসে বসবাস করলো এই অপরাধে। সুতরাং সেখান থেকে কিছু লোকজন কিন্তু অনুশোচনা অনুতপ্ত হয়ে তারা কিন্তু আত্মঘাতী হামলা টামলা এগুলো চালায়, আমরা দেখছি, তাই না? তো তখন আমরা যদি একটু খবর টবর একটু পিছনের দিকে নেই, তাহলে আমরা দেখব যে বিস্ময়করভাবে পোল্যান্ড নামের এই দেশটা, তখন যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিল কি জানি নাম, সে কিন্তু কোনোভাবেই ওদেরকে এই পোল্যান্ডে ঢুকতে দেয় নাই। এখন পোল্যান্ড তো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটা দেশ, এবং এই ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের একটা নিয়ম আছে যে কোনো দেশের লোকজন যদি বিপদগ্রস্ত হয়, রিফিউজি হয়, তাদেরকে মানবতা দেখিয়ে, অর্থাৎ হিউম্যানিটেরিয়ান যে মূল্যবোধ, এইটার ভিত্তিতে তাদেরকে আশ্রয় দিতে হবে। এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটা নীতি। এখন পোল্যান্ড যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা সদস্যতা, ইউরোপীয় ইউনিয়নের থেকে তার বলা হলো যে তোমরাও তাহলে কিছু নাও, ওই শরণার্থী তোমাদের দেশে নাও। কিন্তু তখন এই পোল্যান্ডের যে সরকার ছিল তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলছিল। এবং আমি একবার দেখছিলাম যে ওই পোল্যান্ডের প্রধানমন্ত্রীটা কে জানি, তার একটা সাক্ষাৎকারও ছিল। সে একেবারে ক্লিয়ার কাট বলছে যে জনগণ আমাকে ভোট দিয়েছে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, মানুষজন যাতে শান্তিতে থাকতে পারে। আমি এমন কোনো লোকজনদেরকে আমার দেশে আশ্রয় দিব না যারা এই দেশে এসে আমাদের দেশের সিস্টেম পাল্টানোর চেষ্টা করবে এবং বিশৃঙ্খলা তৈরি করবে। অতএব আমরা মুসলমানদেরকে আমরা আমাদের দেশে আশ্রয় দেব না, কারণ আমরা তাদেরকে জানি তারা বিভিন্ন দেশে কী করছে, এটা আমাদের নলেজে আছে। অতএব তাদেরকে আমরা কোনোভাবেই আশ্রয় দেব না। এই পোল্যান্ডের যে প্রধানমন্ত্রী কি জানি নাম, আমি ভুলে গেছি, সে কিন্তু খুব দৃঢ়ভাবেই কথা বলছিল। তো তখন সাংবাদিক তাকে বলছিল যে তাহলে তো আপনাকে ইসলামোফোবিক বলা হবে। তখন ওই প্রধানমন্ত্রী বলছিল আমাকে কি বলা হোক না হোক এগুলো আমি কেয়ার করি না, আমার জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের শান্তিতে রাখার জন্যে, আমি সেটাই পালন করে যাবো। এতে করে আমাকে ওই ইসলামোফোবিক বলুক আর ফ্যাসিস্ট বলুক, এতে আমি কেয়ার করি না, এগুলো আমি কেয়ার করি না। এবং তার ফলেই কিন্তু আজকে এই যে খবরের জন্ম, এই যে মুসলিম অভিবাসীদের প্রত্যাখ্যান করায় পোল্যান্ডের বিরুদ্ধে ইসলামোফোবিক অভিযোগ উঠেছিল। হ্যাঁ, এবং সেইখানে ওই সাক্ষাৎকারে আমি এটাও শুনছিলাম যে ওই পোল্যান্ডের প্রধানমন্ত্রী এটাও বলতেছিল যে আমি মুসলমানদের আমাদের দেশে আশ্রয় দেব না, বাট আমরা তো ইউক্রেন থেকে আগত প্রায় 2-2.5 লক্ষ লোকদেরকে আমরা তো আশ্রয় দিয়েছি, এরকম। হ্যাঁ, সে কিন্তু এটাও বলছিল কই এখানে তো আমি আপত্তি করি নাই, এখানে তো আমি আপত্তি করি নাই। ওই যে রাশিয়া যখন ইউক্রেনের উপর হামলা চালালো, তখন ইউক্রেন থেকে লক্ষ লক্ষ লোক সেখান থেকে পালিয়ে চলে আসলো না? তো তখন কিন্তু পোল্যান্ড লক্ষ লক্ষ লোককে কিন্তু আশ্রয় দিয়েছে। এবং ওই পোল্যান্ডের যে সরকার প্রধান সে কিন্তু বললো যে আমি যে শরণার্থীদেরকে আশ্রয় দেবো না তা তো না, আমি তো ইউক্রেনের লোকদেরকে আশ্রয় দিয়েছি না, তাতে তো আমার কোনো আপত্তি নেই। এবং আমি জানি যে তারা খ্রিস্টান এবং তারা সে ঝামেলা করবে না। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এখান থেকে আমি জানি না কার কী শিক্ষণীয় আছে। আসলে মুসলমানদেরকে দোষ দিয়ে লাভ নাই। আমরা খামোখা অনেক ক্ষেত্রে বিভিন্ন লোকদেরকে দেখি যে তারা খালি মুসলমানদেরকে দোষ দেয়। বস্তুত ঘটনা হচ্ছে মুসলমানরা যে ধর্মীয় শিক্ষা, রীতিনীতি, আদর্শ ছোটোবেলা থেকে আত্মস্থ করে, তাদের মন মানসিকতাই ওভাবে তৈরি হয়ে আসে। এটা হলো মুসলিম দেশে তাদের মানুষ করার সিস্টেম এরকম। যেমন অমুসলিম দেশে, যেমন ভারতে, সেখানে যে হিন্দু ছেলেপেলে তাদেরকে যখন মনে করেন 5-6 বছর বয়স হয়, তাদেরকে কি মন্দিরে পাঠায় নাকি যে তাদের ধর্মকর্ম শেখানোর জন্য? না, তারা যখন বড় হয় তারপরে হয়তো টর্ম শেখে, ধর্মের বইটই পড়ে, তাই না? এই অর্থাৎ ততদিনে তার কিন্তু মোটামুটি নিজস্ব চিন্তা চেতনা আর উদ্রেক ঘটে, সে বুঝতে পারে কোনটা সঠিক, কোনটা আজগুবি, কোনটা আষাঢ়ি গল্প। তখন মুসলমানদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এবং এই কারণে বস্তুত এই মুসলিম সমাজের আজকের এই অবস্থা। এখানে 5-6 বছর বয়স হলেই এই যে ছেলেপেলে, আমি প্রায় বলি কিন্তু মানে কথা ফোটার সাথে সাথে এদের প্রথমে পাঠায় মক্তবে, নাইলে মাদ্রাসায়, নাইলে মসজিদে, বিশেষ করে মাদ্রাসা মসজিদে একেবারে ভোরবেলায় প্রত্যেকটা ছেলেপেলে তার পাড়ার মসজিদে ওখানে যায়। আর যাদের যেতে না পারে সেখানে বাড়িতে হুজুর রেখে তাকে পড়ানো হয়। তো একেবারে ছোটোবেলায় কোনো জ্ঞানগম্যি হওয়ার আগে ইনট্যাক্ট ব্রেন, তার মধ্যে ইসলামের জ্ঞানগুলো ঢুকিয়ে দিয়ে
একেবারে ছোটোবেলাতেই তার যে চিন্তা শক্তি, তার বোঝার শক্তি, এগুলোকে ধ্বংস করে দেওয়া হয় এবং সেখানেই তাকে শেখানো হয় যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, যারা ইসলাম অনুসরণ করবে তারা বেহেশতে গিয়ে সুখে থাকবে, আর যারা ইসলাম মানবে না তারা জাহান্নামের আগুনে পড়বে, এবং এই আগুনের ভয়টা দেখানো হয় ভীষণ। আর শিশুরা আগুনের ভয় ভীষণভাবে পায় না। এবং এটাও শেখানো হয় মুসলমানরাই হলো সেরা আর অমুসলিমরা হলো নিকৃষ্ট, ওই যে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট হলো নিকৃষ্ট। এই 5-6 বছরের বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখানো হয়। এরপরে এই ছেলে পেলেগুলা এরা যখন আস্তে আস্তে বড় হয়, এই শিক্ষা থেকে তো সে দূরে যেতে পারে না। অর্থাৎ এদের যে লালন পালন পদ্ধতি, এর মধ্যেই আসলে বিশাল সমস্যা। তো যাই হোক, এখন পোল্যান্ডের বিষয়ে যে খবর আমরা দেখলাম, আসলেও তো তাই। এই যে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে দেখবেন যে প্রতিনিয়ত রাস্তায় কিছু মমিন মুসলমান এসে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হয় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, নতুবা বলছে যে এখানে শরিয়া ল প্রতিষ্ঠা করতে হবে, তাই না? এগুলো নিয়ে কিন্তু তারা বহুত ঝামেলার মধ্যে আছে। তারা যখন মানবিকতা দেখাইছিল এদের দিকে, এদের মানুষ হিসাবে গণ্য করে, এরা কোশ্চিনকালেও উপলব্ধি করে নাই যে এরা খালি মানুষই না, এরা মুসলমান। এদের মাথার মধ্যে এমন ধ্যান ধারণা আছে যা নাকি পশ্চিমা যে ধ্যান ধারণা বা আদর্শ, এগুলোকে ঘৃণা করে তারা। তো এদেরকে আশ্রয় প্রশ্রয় দিলে, নাগরিকত্ব দিলে, এরা যে পশ্চিমার সংস্কৃতির এগেনস্টে কাজ করবে, গণতন্ত্রের এগেনস্টে কাজ করবে, এটা কিন্তু তখন তারা বোঝে নেই। ইদানিং অবশ্য বোঝা শুরু করছে এবং করে আস্তে আস্তে কিছু পদক্ষেপ নিচ্ছে। ওই যে নারীদের কি বোরখা বা হিজাব পরা নিষেধ, তারপরে প্রকাশ্যের রাস্তায় নামাজ পড়া যাবে না, ইত্যাদি ইত্যাদি কিছু করছে। কিন্তু আমার কাছে মনে হয় এইগুলো করার তুলনায় খোদ ইসলাম ধর্মটা কি জিনিস, এইটা নিয়ে ব্যাপক প্রচারণার দরকার আছে। ইসলামের ভিতরের যে রীতি নীতি আদর্শ, এগুলো আসলেই আধুনিক যুগের সাথে যায় কি যায় না, এইগুলো নিয়ে এরা কথাটা তো বলে না, খালি উপর দিয়ে প্রলেপ দেয়। আর আমেরিকার স্ট্র্যাটেজি কি, ইসলামী মৌলবাদীদের গিয়ে দেখি বোমা মারে, তাই না? তারপরে মিসাইল মারে। আরে ভাই, একটা আদর্শকে কি বোমা মেরে উড়ানো যায় নাকি, ধ্বংস করা যায় নাকি? একটা আদর্শকে আপনি যদি পরাভূত করতে চান, তাহলে পাল্টা একটা আদর্শ তাদের সামনে দাঁড়া করাতে হবে, এবং একই সঙ্গে ওই যে আদর্শের সাথে আপনি যুদ্ধ করছেন তার ভিতরকার ত্রুটি বিচ্যুতি, সেগুলো আপনাকে তুলে ধরতে হবে, দেন মানুষ বুঝতে পারবে, তাই না? আদারওয়াইজ এই পশ্চিমা সভ্যতা আসলে হুমকির সম্মুখীন, এরা সঠিক পথে যাচ্ছে না। পশ্চিমা সভ্যতা এমন একটা জগৎ গঠন করেছে যেখানে মানুষ সমাজ নিয়ে চিন্তা করে না, যার যার ব্যক্তিগত ধান্দা নিয়ে ব্যস্ত আছে। আর যারা সরকারে আছে তারাও বস্তুত ক্ষমতায় থাকার জন্য যা কিছু করার দরকার, ভোট পাওয়ার জন্যে মুসলমানদেরকে যদি তোষণ করা লাগে সেটাই করে, ওই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মতো। আমার কেন জানি মনে হয় যে পশ্চিমা দেশগুলোতে, এই যে পশ্চিমবঙ্গে যেমন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ওই মুসলিম ভোটকে বুঝাই দিল যে আমরা ঐক্যবদ্ধ হলে তোমাদের কোনো ভাত্তা নাই, এই পশ্চিমা দেশগুলোকে ইভেনচুয়ালি এরকম একটা কিছু করতে হবে, রেডিক্যাল কিছু। যদি সেটা না করে তাহলে তাদের ধ্বংস মনে হয় যে কেউ ঠেকাতে পারবে না। ধন্যবাদ।